ফ্লাইট দুপক্ষের বৈঠক ৭১-এর জন্য ক্ষমা ও সম্পদের হিসা নিয়ে আলোচনা। আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা এয়ারলাইন্স তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। সংস্কারের নামে কালক্ষেপণ চায়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসবে বিএনপি। জাতীয় সনদ তৈরিতে কাজ করছে সরকার। ৬ দফা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ের সন্ধ্যায় সারা দেশে মিছিল কর্মসূচি ঘোষণা। গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের নিয়ন্ত্রণ কমছে। সংশোধিত আইন অনুমোদন। ব্যাংক লুটেরাদের বিচারে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত। এবং জুনে মিলতে পারে IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি। অর্থ উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির সম্ভাবনা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় ঢাকা। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ভবিষ্যতে এ নিয়ে আলোচনার ভিত্তি তৈরি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠকে ৭১-এ গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, পাকিস্তানের কাছে পাওনা $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ ফেরত, আটকে পড়া ৩ লাখ পাকিস্তানের পুনর্বাসন সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হয়। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি বিমান চালুর কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। প্রায় ১.৫ দশক পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বৈঠকের পর ঢাকা সফর নিয়ে সন্তোষ জানান তিনি। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। জানান ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু, পাকিস্তান থেকে $4,000 মিলিয়ন ক্ষতিপূরণ পাওয়ার বিষয়েও আলোচনা হয়। এদিকে 3 দিনের সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকো, অ্যান্ড্রু হেপার সহ 6 সদস্যের প্রতিনিধি দল, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক, পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শুল্কনীতি পুনর্বিবেচনা, বাণিজ্য ঘাটতি কমানো, রোহিঙ্গা প্রত্যাবাসন, জাতীয় নির্বাচন ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রতিনিধি দল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত সংস্কারে আলোচনার প্রথম দিনে একমত হতে পারেনি ঐক্যমত্য কমিশন ও বিএনপি। তবে আলোচনা চলবে বলে জানিয়েছে উভয় পক্ষ। সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও বেশি ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, শক্তিশালী সংবিধান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সভার শুরুতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। বিএনপির স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান জানান, দেশের প্রায় প্রতিটি সংস্কারে রয়েছে বিএনপির অবদান। আগামীর বাংলাদেশ বিনির্মাণেও সংস্কারের পক্ষে তারা। বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি,
এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। পরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন 6টি কমিশনের দেওয়া সমস্ত প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়নি। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে। স্প্রেডশিটের সংক্ষিপ্ত হ্যাঁ না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আমার সাথে, তার সাথে আমি কথা বলবো। কেমন আছেন জান্নাতুল মোহনা? জি ভালো। জান্নাতুল, কিছুক্ষণ আগেই আপনার রিপোর্টটিও দেখলাম এবং আমি যেমনটি বলছিলাম যে আসলে পাকিস্তানে সচিবের সাথে আসলে পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, তো সেই বৈঠক আসলে কি কি ধরনের আলোচনা হয়েছে যদি এই বিষয়টি আপনি বলতেন। সর্বোপরি আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আসলে সবারই একটি নজর ছিল যে ৭১-এর সময় যে অমীমাংসিত বিষয়, যে সম্পদের হিস্সা এবং যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাওয়া সহ যে পাকিস্তানিরা বাংলাদেশে অবস্থান করছেন তাদের ফিরিয়ে নেওয়া সহ নানা বিষয় ছিল, সেগুলো মেনে নিয়ে আসলে পাকিস্তান আমাদের সাথে সম্পর্কের উন্নয়ন করবে কিনা, আমাদের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান হাত বাড়িয়েছে, আমরা হাত বাড়িয়েছি, সেই সম্পর্ক উন্নয়নে তারা আগে এইগুলো আর কি এগুলো করতে রাজি হবেন কিনা, বা এইসব বিষয় সম্পর্কে তারা কি জানাতে চাচ্ছেন সেটা নিয়ে কিন্তু আমাদের সারাদিনই আগ্রহ ছিল। অবশেষে আমাদের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানিয়েছেন তারা এই অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেছে, তারা সম্পদের হিস্সা চেয়েছে এবং আপনারা জানেন যে $4.32 বিলিয়ন বাংলাদেশ পাকিস্তানের কাছে এখনো পায় এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি বারবার বলেছেন যে আগে আমাদের যেই জাতীয় ইস্যুগুলো রয়েছে বা এই ইস্যুগুলো যদি মীমাংসিত না হয় বা এই ইস্যুগুলো মীমাংসিত হওয়ার পরে একটা সম্পর্ক উন্নয়ন হবে কিনা সেটা আলোচনা করা হবে, বা সেটা আলোচনা করার জন্য বা তারা আলোচনা যদি করতে চায় ভবিষ্যতে, সেই ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি হয়েছে যেন ভবিষ্যতে কথা বলার জায়গাটি থাকে। সেই সাথে আপনাকে জানাতে চাই যে তারাও বলেছেন যে এইটা ভবিষ্যতে আলোচনায় রাখবে, তার পাশাপাশি তারা চাচ্ছেন যে ব্যবসা বাণিজ্যের জন্য তারা সরাসরি ফ্লাইট চালু করতে চাচ্ছেন এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে চাচ্ছেন এবং তারাও আরও অনেক ধরনের চুক্তি, হয়তো আমরা সামনে চুক্তি বা MOU আমরা দেখব সামনে যখন পররাষ্ট্রমন্ত্রী আসবেন, অর্থাৎ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই মাসের 27 তারিখে আসবেন, তিনি যখন আসবেন তখনই হয়তো আমরা দেখব যে কিছু MOU চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সেই সাথে আপনাদের জানাতে চাই যে এই অমীমাংসিত বিষয়ের ব্যাপারে অনেকদিন ধরেই ছিল যে কবে এই অমীমাংসিত বিষয়গুলো সমাধান আসবে এবং এই সমাধান নিয়েই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। অবশেষে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ তার শক্ত স্থানে রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ খুবই সেন্সিটিভ জায়গা থেকে আছে এবং সেই স্বার্থে মানে জানানো হয়েছে যে অবশ্যই সম্পর্ক উন্নয়ন হবে, তবে এই অমীমাংসিত বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। আমার নেক্সট প্রশ্নের জবাব অলরেডি দিয়ে ফেলেছেন, তারপরও আমি স্পেসিফিকলি বলতে চাই যে মার্কিন যে প্রতিনিধি দল এসেছে তার সাথে আসলে তারা আসলে সরকারের সাথে কি কি ধরনের কথা বা কি ধরনের চুক্তি নিয়ে কথা বলেছেন যদি স্পেসিফিকলি আপনি জানেন যে মার্কিন প্রতিনিধি দল আসছে, যেখানে দক্ষিণ ও মধ্য অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পররাষ্ট্রমন্ত্রী, উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সহ মিয়ানমারে যিনি আছেন, মিয়ানমারের ভারপ্রাপ্ত যিনি আছেন তিনিও এসেছেন এবং এই ইস্যুটি ছিল কি আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ দল মার্কিনী দল এসেছেন এবং তা নিয়েও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই হইচই ছিল এবং সেই সাথে ব্যস্ততাও বেশি ছিল যে তারা কি আলোচনা করতে আসছেন, কেননা আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ নীতি বা শুল্ক নীতি যা আরোপ করেছে তা কিন্তু 90 দিনের জন্য স্থগিত রেখেছেন। তো সেটা নিয়ে তারা আলোচনা করেছেন যে আমাদের এই শুল্ক নীতিতে পুনর্বিবেচনা করতে পারেন কিনা, যে 37% শুল্কের কথা তারা বলছেন 90 দিন পর্যন্ত স্থগিত থাকলে এরপরে যদি শুল্কটা চলে আসে তখনও তো প্রস্তুতি নিতে হবে, বা এই শুল্ক নীতি তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা সেটার জন্য অনুরোধ জানানো হয়েছে। USAID আমাদের এখানে তাদের
তাদের সহযোগিতা বন্ধ করে দিয়েছেন। তো সেই সহায়তা আবার পুনর্বিবেচনা করা যায় কিনা তাও আলোচনা হয়েছে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা সবাই তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে নির্বাচন নিয়ে কি আলাপ হয়েছে। যেমন গতদিন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে দেখা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এসে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন এসে তো তারা জানিয়েছেন, টাইমলাইনটা জানিয়েছেন। কোনো ধরনের এই মার্কিনী দলের সাথে কি আর কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে এরকম কি তথ্য পেয়েছেন? না, 3 দিনের সফরে আজকেই মার্কিনীদের শেষ দিন ছিল, তো আগামীকাল তারা হয়তো ফিরে যাবেন। তো এই আজকের মধ্যে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ট্যারিফ নীতি এবং ইউএসএইড এর সহযোগিতা। তবে আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর জোর দিয়েছেন মার্কিনীরা এবং বাংলাদেশেও, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান। আপনি জানেন দীর্ঘদিন ধরে এই রোহিঙ্গা সংকট সমাধানের মুখে কোনো আলোর মুখ দেখেনি। তো এই জন্য বাংলাদেশ সাহায্য চেয়েছেন যে কিভাবে এই সমাধানটা আনতে পারেন। এতে মার্কিনীদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। অসংখ্য ধন্যবাদ মোহনা। আপনাকে ধন্যবাদ। দর্শক, জান্নাতুল মোহনা আমার সাথে যুক্ত ছিলেন। 6 দফা দাবি আদায়ে সকালে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সেই বৈঠক শেষে অসন্তুষ্টির কথা জানিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রিহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের 18 সদস্যের একটি প্রতিনিধি দল। শিক্ষা মন্ত্রণালয়ে শুরু হওয়া বৈঠক শেষে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম অসন্তুষ্টির কথা জানান তিনি। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে সারা দেশে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। এই মুহূর্তে সহকর্মী তারেক মাহমুদ সুজন আছে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের ভাইরা আমার একটু শান্ত হন, আমরা শেষ করে দিতে চাই। আমরা জানাই দিতে চাই পুরো বাংলাদেশকে আমরা খুব দ্রুত কর্মসূচি নিয়ে আসছি ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের নির্দিষ্ট পেজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা গণমাধ্যমকে জানাতে চাই আপনারা আমাদের সহযোগী হন, আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। যেমন করে আমাদের জুলাই আগস্টে আপনারা সহযোগী ছিলেন, ঠিক একই ভাবে এই আন্দোলনকেও আপনারা সফল করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন বর্তমানে আমাদের কুমিল্লা পলিটেকনিকের একজন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমি আমার ভাইকে রিকোয়েস্ট করব কালকের ঘটনাকে কেন্দ্র করে 1 মিনিটের ভাইয়ের বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমি ইমরান মাহমুদ রোকন, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা থেকে। কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আমরা বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট সহ আমাদের কর্মসূচি আমরা পালন করতেছিলাম এবং ব্লকেট কর্মসূচি অব্যাহত ছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনীকে আমরা সর্বোচ্চ মর্যাদায় জানি, সেই বাহিনী আমাদের উপর অতর্কিত গুলি এবং লাঠিচার্জ করে এবং আমাদের বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের প্রায় 30+ শিক্ষার্থীকে আহত করে এবং তারা এখনো গুরুতর হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা আপনাদের আজকে আমাদের কুমিল্লা হামলার প্রতিবাদে এত সুন্দর বিক্ষোভ মিছিলের আয়োজন করার কারণে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লার সকল সাধারণ ইনস্টিটিউটের পক্ষ থেকে যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের মশাল মিছিল শেষ করে যে শহীদ মেধা চত্বর
কর্মসূচি ঘোষণা করছে এবং তারা যেমনটা জানিয়েছেন আজকে যে বৈঠক হয়েছে তাদের প্রতিনিধি দলের সঙ্গে যে অতিরিক্ত সচিবের বৈঠক হয়েছে সেই বৈঠক নাটকীয়। একই সঙ্গে গতকাল কুমিল্লায় তাদের শিক্ষার্থীদের উপর হামলার যে ঘটনা ঘটেছে সেটির নিন্দা জানায়। একই সঙ্গে তাদের যে 6 দফা কর্মসূচি সেই 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন। তবে এখন পর্যন্ত তারা তাদের সেই কর্মসূচি এখন পর্যন্ত ঘোষণা দেয়নি, যেমনটা জানিয়েছেন রাত 10টার দিকে তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা দিবেন। এর আগে সন্ধ্যা 7:40-এর দিকে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে তাদের যে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট চতুর্দিক প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে যে মেধা চত্বর আছে সেখানে এসে জড়ো হয়ে তারা বক্তব্য দিচ্ছেন। মূলত তাদের বক্তব্যের মূল যে কথা যে 6 দফা যৌক্তিক দাবি, এই দাবি নিয়ে আসলে টালবাহানা করছে। এখন পর্যন্ত তাদের সেই দাবি মেনে নেওয়া একই সঙ্গে আজকের বৈঠকটিকে তারা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে তারা তাদের আন্দোলনে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন। যেমনটি দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে মেধা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ জানিয়েছেন এবং মিছিল করছেন এবং তাদের রাত 10টার পরে তাদের নতুন কর্মসূচি এবং কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা এখান থেকে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সর্বশেষ জ্যোতি। সুজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। দর্শক, এবার যাব যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে শিক্ষার্থীদের মশাল মিছিলের ব্যাপারে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সাগর, যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মশাল মিছিল নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে পড়েছে যশোর পলিটেকনিক কলেজ। কারণ তাদের যে 6 দফা দাবি ছিল সেটা কিন্তু মেনে নেওয়া দূরের কথা, তাদের সাথে প্রতারণা করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। তো আমি এখন ছাত্রদের একজন মুখপাত্রের সাথে আমি কথা বলতে চাই যে আপনি আমাদের কিছু জানাবেন যে আসলে সারাদিন আপনাদের কি ঘটেছিল, আপনারা তো একটা আশায় ছিলেন, সেটার ফলশ্রুতিতে এখন কেন বিক্ষোভে উত্তাল হয়ে গেছে? আচ্ছা, আজকে আপনারা সকলে জানেন আজকে বৃহস্পতিবার আমাদের সকল ট্রেন স্টেশন ব্লকেট কর্মসূচি ছিল। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অনুরোধে এবং আমাদের জেলা পর্যায়ের অনেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্যার মহোদয়রা আমাদেরকে বলেন যে তোমরা জনদুর্ভোগ সৃষ্টি করো না, এবং বিভিন্ন অ্যাডমিশন এসএসসি পরীক্ষার্থী যারা আছে যার কারণে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে শিক্ষা উপদেষ্টা সহ আমাদের সচিব মহোদয় আমাদের সাথে থাকবেন। আজকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি 18 জন প্রতিনিধি টিম আজকে সচিবালয়ে যায়। তাহলে আমাদের যখন আশ্বস্ত করা হলো যে তোমাদের শিক্ষা উপদেষ্টা সচিব মহোদয় থাকবে, তা আমাদের কথা হচ্ছে যে 9 সেপ্টেম্বর আমরা এরকম অনেকবার আমরা কিন্তু মত বিনিময় করেছি, আমরা কিন্তু 8 মাস ধরে ধৈর্য ধারণ করেছিলাম। তাহলে আজকে যখন বলা হলো শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয় থাকবে, তাহলে আজকে কেন আমরা 18 জন প্রতিনিধি টিম সচিবালয়ে গেল, অথচ কেন তারা উপস্থিত? স্পষ্ট প্রতারণা করা হয়েছে আমাদের সাথে। আরো বলি, আমাদের যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সার্ভে ইনস্টিটিউট, এইখানে যে সেনাবাহিনী কর্তৃক যে বর্বর হামলা করা হয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাই। এবং আরো বলি, আমাদের সাথে কেন এই প্রতারণা করা হলো, এর প্রতিবাদে আমাদের আজকে 7:30 বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক এই কর্মসূচি পালন হচ্ছে। এবং আমরা আরো হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি যতক্ষণ না বাস্তবায়ন না হচ্ছে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আরো বলি, আমরা কিন্তু এই বাংলাদেশের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে আমরা এমনও করার কর্মসূচি দিতে সক্ষম হবো, বাংলাদেশের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে সকলে ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আমাদের দাবিগুলো যৌক্তিক, অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি কর্মসূচিতে যাচ্ছেন? আমরা দেখছি যে মশাল নিয়ে আপনারা প্রস্তুত, এখন কি কর্মসূচি গ্রহণ করেন? জি, এখন আসলে দেখুন আমাদের যে আজকের কর্মসূচিটা ছিল সেটা হলো রেল ব্লক কর্মসূচি। এখন সেটার প্রেক্ষিতে আজকে যখন আমরা একটা আশাবাদী ছিলাম যে আমাদের আজকের হয়তো আমাদের
মতামতের প্রেক্ষিতে আলোচনা সভায় আমরা একটা সুফল পাবো, কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি এক প্রকার আমাদের সাথে প্রতারণাটাই করা হয়েছে সেই প্রেক্ষিতে। এবং গতকালকে যে আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাই বোনদের উপর মানে সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তাদের সাথে যে মানে সেনাবাহিনী কর্তৃক যে বর্বর মানে হামলা চালানো হয়েছে সেইটার প্রতিবাদে মানে আমরা আজকে মশাল বিক্ষোভ মিছিল পালন করছি। এবং এর পরবর্তীতে এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, এখন আমাদের এর পরবর্তী কি কর্মসূচি হবে সেটা হয়তো আমরা পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে কেন্দ্র থেকে যেটা আসে। এবং আজকে আমাদের নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি ছিল, সেটা হয়তো আমরা কেন্দ্র যখন আমাদেরকে স্থগিত করতে বলে আমরা সেটাকে শিথিল রেখেছিলাম, কিন্তু আমাদের সাথে যখন প্রতারণা করা হয় সেটা আসলে আমরা এক প্রকার ব্যথিতই হয়েছি আর কি। তাই আমাদের যদি পরবর্তী কোনো কর্মসূচি আসে সেটা আমরা নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি, হ্যাঁ আমরা চাচ্ছি এখন আমরা লং মার্চ টু নিউ মার্কেটে গিয়ে এই মুহূর্তে আমরা এখানে আছি, এই মুহূর্তে আমরা আবার নিউ মার্কেটে ব্লকেট কর্মসূচি পালন করব। ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে ছাত্ররা এখন কিন্তু যশোর পলিটেকনিকের যে শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল নিয়ে কিন্তু এখন নিউ মার্কেট অভিমুখে তারা মিছিল নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি পালন করবেন। তো আমরা সেই মিছিলের সাথে আমরা যাচ্ছি। এখন ছাত্ররা এখন মিছিল নিয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছে, তো আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব। সাগর, আপনাকে ধন্যবাদ। এখন থেকে গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকবে 10%, আর ব্যাংকটি চলবে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবেই। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। বলেন, ব্যাংক লুটেরাদের বিচারের আওতায় নিতে তদন্ত কমিটি গঠনে উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সভা শেষে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান জানান, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশের খসড়ায় নীতিমালা অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ। বিশেষ করে ব্যাংকিং খাতে যারা অর্থ লুটপাট করেছেন তাদেরকে আইনের আওতায় নিতে তদন্ত কমিটি গঠন করার কথা জানান সৈয়দা রিজওয়ান হাসান। বলেন, সুশাসন নিশ্চিত হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। কথা বলেন গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে। গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকছে মাত্র 10%, আর ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী এটি জনস্বার্থ সংস্থা হিসেবেই চলবে। গ্রামীণ ব্যাংকের মালিকানা, তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। বৈঠকে অভিন্ন নদীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সিপিসিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছে, যাতে বিচার কাজ দ্রুত শেষ হয়। 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। এছাড়া বিচারিক আদালতের যেসব সমন জারি হবে তা টেলিফোন ও SMS এর মাধ্যমে দেয়া হবে বলেও জানান তিনি। আমার ধারণা থাকবে ব্যাংক রেজুলেশন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে আগামী জুনে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় IMF এর প্রতিনিধি দল। এদিকে 19 এপ্রিল যুক্তরাষ্ট্রে 10 দিনের সফরে যাবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় IMF সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনা এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে 2টি চুক্তি হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। 2023 সালের শুরুতে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। প্রথম 3 কিস্তি এরই মধ্যে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএমএফ এর প্রতিনিধি দল জানায় সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শেষে ঋণের পরবর্তী কিস্তি মিলতে পারে। Our baseline currently is that the team goes back to DC this weekend. The authorities come to DC starting Monday. I think Sunday night they'll be there. The discussions continue in DC, and if all goes well, then we are expecting before the end of the fiscal year we will do a disbursement. এ সময় রাজস্ব আহরণের গতি বাড়ানোরও তাগিদ দিয়ে দলটি জানায় বাংলাদেশে পণ্য ও সেবার দাম কমলেও মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। Carefully calibrating the monetary stance to avoid its premature softening will help anchor inflation expectations, while greater exchange rate flexibility will support price competitiveness, rebuild foreign exchange rate reserve buffers, and strengthen the economy's resilience against external shocks. পরে আইনি সংস্কার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হতে হবে, সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কারও জরুরি বলে জানান আইএমএফ। এদিকে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান 19 এপ্রিল থেকে 10 দিনের যুক্তরাষ্ট্র সফরে আইএমএফ সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের সঙ্গে দুটি চুক্তি হতে পারে। আমাদের কতগুলো বাজেট সাপোর্টের ইস্যু আছে, আর কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড ইস্যু আছে। ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, আইএমএফ আছে, অপেক ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। দুই একটা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি সহ বেশ কিছু খাতে পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার আহ্বান জানায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সে সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ায় বিকল্প রপ্তানি পথ তৈরির সুপারিশ করেন সিপিডির চেয়ারপারসন রেহমান সুবহান। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ট্রাম্প প্রশাসনের পাল্টাপাল্টি শুল্কারোপ ও বাংলাদেশে এর প্রভাব এবং প্রতিক্রিয়া নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যেটা দেখা যায় যে আগেরটা হলে তবু এক ধরনের সেমিনারে বক্তারা জানান মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতিকে দুষ্টচক্রের মধ্যে ফেলবে। 90 দিন পর যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেই, তাই বিপদ এড়াতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রিয়েলিটি চেক হচ্ছে আমরা কমার্শিয়ালি ভায়াবল কিনা, আমার পণ্য বাণিজ্যিকভাবে প্রতিযোগিতামূলক কিনা। ডাউন দ্য লাইন আপনি যদি আরো পরে 6 মাসের কথা চিন্তা করেন, যে অর্ডারগুলো আমি এখন নেগোশিয়েট করব, সেই অর্ডারগুলো কিসের বেসিসে নেগোশিয়েট হবে? নোবডি নোজ আফটার 90 ডেজ কি হবে। চুক্তি দিয়ে আমরা সমাধান করতে পারবো কিনা সেটা নিয়েও আমি একটু চিন্তিত। এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন ডক্টর মুস্তাফিজুর রহমান। হাই ট্যারিফস একটা, নন ট্যারিফ ব্যারিয়ার্স একটা, ল্যাক অফ WTO কমপ্লায়েন্স হলো আরেকটা। 3টা কনসার্ন তারা সেখানে বলেছে। আমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় ইনভেস্টরদেরকে 22টা সেক্টরের জন্য, ইত্যাদি ইত্যাদি, করাপশন, ব্রাইবারি, এগুলো বলেছে। সো অবভিয়াসলি আমার মনে হয় যে এগুলো আমাদের নট অনলি ফর আওয়ার বাইল্যাটারাল ট্রেড ইউএস এর সাথে যখন করব, এগুলো আমাদের নিজেদেরই এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। যুক্তরাষ্ট্রের এমন আচরণে কেবল ব্যবসায়ীরা নয় সবাই বিপদে পড়বে বলে জানান সিপিডির চেয়ারপারসন। বলেন দেশটি থেকে আমদানি বাড়িয়েই পরিস্থিতি স্বাভাবিক হবে না, বরং ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার বিকল্প বাজারে মনোযোগ বাড়াতে হবে। After the negotiations, you don't know what you will be left with, because we don't know whether we will be left with 10% at the end of the negotiations, or we will be left with 20%, or we will be left with 47% as an aggregate tariff. So everyone is operating with unknown variables in terms of what they will have to face. যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি করতে প্রয়োজনে আলাদা উইং গঠনের পরামর্শ দেয় সিপিডি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।